ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো অনেকেই প্রশ্ন করছিলেন, দাদা 5% মামলায় কেন এতদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দেননি? সেই রহস্যগুলো কোথাও গিয়ে আজকে উন্মোচন করব, যে কী কারণের জন্য এতটাই জট, যেখানে গিয়ে এই নিয়োগটা করতে গেলে বুকের পাটায় দম থাকতে হবে। কিন্তু জাস্টিস সেটা তো অন্য কিছু বলবে না। ন্যায়ালয়ের কাছে যদি কোনো বঞ্চিত কেউ যায়, কোনো ডিপ্রাইভ ক্যান্ডিডেট যায়, তাকে তো ন্যায়ালয় তো জাস্টিসই দেবে। তো সেক্ষেত্রে কী কী বঞ্চনা হয়েছে সে বিষয়গুলো এবং কোন কোন বিষয়গুলো এই মামলায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, সেই বিষয়গুলো আজকে দেখাবো। তাহলে এই যে 5% পেতে এতটা দেরি কেন, সে বিষয় কিন্তু বোঝায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আদতে কী কী করেছিল সে সম্পর্কে কিন্তু আমরা একটা আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। তো নাম্বার 1, অতিরিক্ত 6 জেলায় 932 নিয়োগ কিন্তু ধরা পড়বে এই 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা 42,949। আর সেই সাথে 42,949 লিস্টের বাইরে অনেকে চাকরি করছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তালিকা দিয়েছেন সেই তালিকার বাইরেও কিন্তু বেশ কিছু প্রার্থী চাকরি করছেন, সেটা ধরা পড়বে। নাম্বার 3, 94 থেকে যে সংখ্যাটা বাতিল হয়েছিল সেই সংখ্যা কিন্তু এক্ষেত্রে বাড়তে পারে। দেন একটা 2208 নিয়ে প্রশ্ন উঠবে আর 9/4/24 কিন্তু খেলা হবে। তো চলুন শুরু করা যাক টোটাল বিষয়টা। এবার বিষয়টা হচ্ছে আমরা একদম শুরুতে চলে যাবো। 42,949 ক্ষেত্রে 28/11/2022 থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি তালিকা বের করে, যেখানে কিনা ব্রেকআপ প্যানেল, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন তারা ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছেন, এমনই একটা ডিক্লারেশন তারা দেন। এবং সেক্ষেত্রে 2016 এবং 2020 পরপর দুটো রেসপেক্টে তারা টানিয়ে দেন। সেখানে 16,500 যারা চাকরি পেয়েছে, 13,000 সামথিং, আর 42,949 সেক্ষেত্রে 42,627 জন তারা কিন্তু একটা প্যানেল তারা দেন। এবার এখানে বিষয়টা হচ্ছে এই যে প্যানেল তারা দিয়েছে বা যে ব্রেকআপ দিয়েছে, সেক্ষেত্রে আদার দ্যান এসটি অল মিডিয়াম, অর্থাৎ এসটি বাদ দিয়ে অল মিডিয়ামের সিট হচ্ছে, যদি 42,949 মধ্যে আমি বলি তাহলে 40,467। এসটি ধরে হচ্ছে 2000, এসটি ভ্যাকান্সি যদি অল মিডিয়াম আমরা ধরা হয় 2,482, দুটো যোগ করলে 42,949। এবার এখানে মজার বিষয়টা দেখো, এই যে এসটি যদি ভ্যাকান্সিকে আমি আলাদা করে রাখি তাহলে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 40,667। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে 41,688 জন। হাউ পসিবল? অর্থাৎ প্রথম জোর ধাক্কাটা এখানে, যে ভ্যাকান্সির বাইরে গিয়ে নিয়োগ করেছে। 40,667 নেওয়ার কথা, সেটা বেড়ে গিয়ে ওখানে নিয়েছে কত? 41,688। এবার এইখানে আরও একটা মজার বিষয় হচ্ছে, এসটি ভ্যাকান্সি 2,482 ছিল, তো সেক্ষেত্রে 939 জন নিয়োগ পেয়েছে। যদি আমি ধরি যে 40,467 যেটা কিনা প্রথম আদার দ্যান এসটি অল মিডিয়াম যেটা ভ্যাকান্সি আছে, তার সাথে 939কে যোগ করি, তাহলে দাঁড়াচ্ছে 41,406। এবার দেখো নিয়োগ কতটা দিয়েছে, অর্থাৎ এই প্যানেলে কতটা আছে। প্যানেলে আছে 42,627, তার থেকে যদি 41,406 আমি বাদ দিই তাহলে 1,481টা পোস্ট, যেটা কিনা আর্নফিল্ড থেকে যাওয়ার কথা এখানে, কারণ এসটি ভ্যাকান্সি পাওয়া যায়নি, সুইটেবল ক্যান্ডিডেট নেই, তো 1,481 জনকে ফাঁকা রাখতে হতো। কিন্তু সেখানে ওরা কি করেছে, গোটাটাই নিয়োগ করে দিয়েছে, অর্থাৎ এগুলো সব অতিরিক্ত নিয়োগ। তো সেটা কিনা গোটায় 28-11 তালিকা থেকে পাওয়া যাবে। এইটা একটা বিষয় গেল। দেন আর একটা মজার বিষয় আপনাদের দেখাবো। জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে কিছুদিন আগে 94 জন চাকরি বাতিল হয়েছিল, তার মধ্যে 4 জন এমন এক পিটিশনার, সত্যি ডিটেকটিভের থেকে কম কিছু বলা যায় না। কারণ কিছু পিটিশনার আছে তারা একটি মামলা দায়ের করেছিল এই সমস্ত যারা চাকরি করছিলেন তাদের এভিডেন্স কালেক্ট করে, কারণ তাদের না আছে টেটের অ্যাডমিট কার্ড, না আছে, তাদের কিচ্ছু নেই, ব্রেকআপের নাম নেই, টেটের স্কোরশিটের নাম নেই, কিচ্ছু নেই, নাথিং। তো তারা কি করেছে, যে সার্কেলে তারা চাকরি করছে সেখান থেকে কোনো ক্রমে ডকুমেন্টস এই গোয়েন্দার মতনভাবে কালেক্ট করেছে তাদের, যে এরা তো চাকরি করে, এরা তো পরীক্ষায় বসেনি, চাকরিটা করছে কী করে। তো 4 জন এমন মানুষের তারা আইডেন্টিফাই করে ইন রেসপেক্ট অফ, এবং সেক্ষেত্রে তারা মামলাটা দায়ের করে, বোর্ড সেক্ষেত্রে একটা এফিডেভিট দায়ের করে, কোর্টে সেই দেয়। তো সেখানে বোর্ড কী লিখছে, সেই 4 জন, ওই 94 জনের মধ্যে 4 জন এমন আছে যারা ধরা পড়েছিল একদম 2023-এর শুরুতেই, কিন্তু ম্যাডাম যেটা অমৃতা ম্যাডাম বাদে সেটা কিন্তু অনেক পরে। তো পিটিশনার কিন্তু গোয়েন্দার থেকে কম কিছু নয়, কতটা খেটে খুঁটে করেছে সেটাই দেখার বিষয়। যাই হোক, এখানে আমরা দেখি যে বোর্ড কী রিপ্লাইটা দিয়েছে। উইথ রেসপেক্ট টু দ্য 4 ক্যান্ডিডেটস, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, মিস্টার এ, যাই হোক এই 4 জন, দেয়ার আর নো ডকুমেন্ট
ডকুমেন্ট সেইং উইথ দ্য বোর্ড রিগার্ডিং দের অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বোর্ডের কাছে কোনো তথ্যই নেই এদের সম্পর্কে, কিন্তু বাকি যাদেরকে ছিল তাদের কিন্তু তথ্য দিয়েছে। এবং বাকি এই সাথে আরও 4জন এমন ক্যান্ডিডেটের নাম দেওয়া ছিল যাদের ব্রেকআপ লিস্টে নাম নেই, অর্থাৎ এই যে 42,627 জনের তালিকা বোর্ড দিয়েছে 28-11 তারিখে, তো সেই তালিকার মধ্যে তাদের নাম নেই, তারা চাকরি করছে। একজন মানুষ চাকরি করছে কি করছে না লোককে কী করে বোঝাবে? বোঝাবে তো এইভাবেই যে না আমার ওইখানে তালিকা নাম আছে, আমার লিস্টে নাম আছে, তো আমি চাকরিটা হয়েছে। যদি লিস্টে নাম না থাকে তাহলে সে কী করে চাকরি করছে? তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই মামলাতেই তাদেরকে কিন্তু পার্টি করা হয়েছিল, যাক তারপরে 42,000 স্যাটিসফাইড হয়ে যাওয়ার পরে সেই মামলা কিন্তু গতি হারায়। কিন্তু প্রথম 4জন কিন্তু ওই পিটিশনারাই কিন্তু তুলে দিয়েছিল হাইকোর্টের সামনে, তো গোয়েন্দা পিটিশনার কিন্তু বলাই যায়। এবার আমরা যে বিষয় নিয়ে আসবো সেটা হলো 6 জেলায় অতিরিক্ত নিয়োগ নিয়ে, অর্থাৎ ডিপিএসসির আন্ডারে যে এসপিআই অফিসার যারা আছেন তারা একদম নিখুঁত তথ্য দিয়ে বলছেন যে আমার ভ্যাকান্সি ছিল ভাই এই কটা, আমার ভ্যাকান্সি ছিল 100, আমি দিয়ে দিয়েছি 150, কার কী করা হয়েছে করে নাও, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2016 42,999 মেমো নাম্বার 2202 বিপি 2016 ডেটেড 26/9/2016। আর যাই হোক, এখানেও গল্প অনেক কিছু আছে। তো মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালোটেড সিট অর্থাৎ নোটিফাইড ভ্যাকান্সি ছিল 2822টা, সেখানে রিক্রুটমেন্ট পেয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে বা জয়েন করেছে 3046টা, অর্থাৎ 224 জন। এখানেও ঘোটালা, কারণ 382 জনের তালিকা আমাদের কাছে আছে যে অতিরিক্ত নিয়োগ করেছে। যাক, সেটা নিয়ে আমি আসছি না, আপাতত আরটিআর বেসিসে যেটা আছে সেই তথ্য আমরা বলছি। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 16 সালে যে নিয়োগ হয়েছিল ভ্যাকান্সি 2822টা ছিল, সেটা নিয়োগ হয়েছে 3046, তো 224টা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নদিয়ার ক্ষেত্রে 171, আর হুগলির ক্ষেত্রে 83টা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। পূর্ব মেদিনীপুরে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে 53 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। পশ্চিম মেদিনীপুরে 386 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কারণ ভ্যাকান্সি নোটিফাইড ভ্যাকান্সি আমার ছিল হচ্ছে এটা উল্টে গেছে, এটা রিভার্স হয়ে গেছে। যাই হোক, এটা 1210টা ভ্যাকান্সি ছিল আর অতিরিক্ত নিয়োগ পেয়েছেন কিন্তু 1596 জন। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যা 386 জন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। পুরুলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1803টা ভ্যাকান্সি ছিল, 1818 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে 15টা অতিরিক্ত নিয়োগ হচ্ছে। তাহলে এই 6টা ডিস্ট্রিক্ট এগুলো তো একদম নিখুঁত ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টকে তো আর চ্যালেঞ্জ করা যাবে না। এই ডকুমেন্ট তো সরাসরি ডিপিএসসি থেকে দিয়েছে, তাহলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু হয়েছে। যদি ইস্যু হয় মানে তো সে চাকরিতে গেছে। তো বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হাতে নেওয়ার পর কজন বসে থাকে ভাই, তো অ্যাপয়েন্টমেন্ট তো চাকরি তো করছে। তো এই হারে যদি একাধ এদিকুদিকে হয়, কিন্তু এতগুলো মানে 932, 6 জেলায় 932টা অতিরিক্ত নিয়োগ করেছে। কিন্তু হিসাব মতন যদি একজনকেও ভ্যাকান্সির থেকে বাইরে নিতে হতো, তাহলে 5% অ্যাডিশনাল প্যানেল একটা তালিকা বের করে সেখান থেকে তাকে চুজ করে টানা হতো। আর যদি এমনটা হয় যে কোর্ট ডিরেকশন দিয়ে যে চলো কোর্ট এই পরবর্তীতে কিছু ট্রেন পেয়েছে, ডিফল্ট ছিল, উইথহেল্ড ছিল, তাদেরকে নিয়ে নিল। কিন্তু সেক্ষেত্রেও রুলস হচ্ছে যদি তোমার 100টা 200টা 300টা যদি তোমার ট্রেন পেন্ডিয়ে নিতে হয়, তাহলে 300টা প্রার্থী নন ট্রেন ওখান থেকে কিন্তু এলিমিনেট করতে হবে, নাহলে ভ্যাকান্সির অতিরিক্ত তোমাকে নিতে তুমি পারবে না। তার জন্য আলাদা করে অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশন থাকলেও সেগুলো তো প্রথম কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই রাস্তা হাঁটেনি, যা পেরেছে তাই করেছে, তাই না? তো এইটা হচ্ছে মোদ্দা কথা। তো এই নিয়োগও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ 5% প্যানেলে তুমি 5% না দিয়ে তুমি অতিরিক্ত এতগুলো নিয়োগ করলেটা কী করে? এটা তো নন জয়েনিং ভ্যাকান্সি। তো প্রথম কথা সিটটা তো সব প্রার্থী জয়েন করেনি, নন জয়েনিং ছিল, তারপরেও অতিরিক্ত নিয়োগ দিয়ে এই পর্যায়ে অতিরিক্ত নিয়োগ হয়েছে। যাক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে আমাদের কাছে 28-11-22 তারিখে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তালিকা দিয়েছিল, ওইটা মানে তো সবাই এটাই বুঝবে যে ওই তালিকার মধ্যে যাদের নাম আছে তাদের চাকরি হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটুকু আপনাকে হলপ করে বলে দিচ্ছি, ওই তালিকার বাইরেও ছেলেমেয়েরা চাকরি করছে। অর্থাৎ ওই তালিকার বাইরে কত আছে সংখ্যাটা জানি না, কিন্তু এই মুহূর্তে ওই যে 42,627 জনের তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ 28-11-2022 তারিখে দিয়েছে ব্রেকআপ তালিকা সমস্ত নাম্বার শুদ্ধ, তার বাইরে গিয়েও আমাদের কাছে এই মুহূর্তে 78 জনের তালিকা কিন্তু চলে এসেছে। অর্থাৎ তারা ওই লিস্টের মধ্যে তাদের নাম নেই, কিন্তু তারা বহাল দাবিতে চাকরি করছে। ইভেন তারা তালিকায় ঢোকার জন্য পর্যন্ত মামলা করেছে যে আমাদের এই তালিকায় রাখা হোক। তো এই রকম একটা কাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ করে এসছে, এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু 5% মামলায় অবশ্যই রাখা রয়েছে। কারণ এই 5% মামলা পেতে গেলে, কারণ
আমার একটা ভ্যাকান্সি, একটা টোটাল একটা জেসার পশ্চার দিয়ে একটা প্যানেল বা একটা ব্রেকআপ দিয়েছে, তার মধ্যেও প্রার্থী নেই, মানে বাইরে থেকে গেছে প্রার্থী। কি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজকে এতগুলো জিনিস রয়েছে এই মামলার সাথে রিলেটেড, এবং প্রত্যেকটা জিনিস উঠবে মামলায়, যে এইরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনের পর দিন, রাতের পর রাত এইরকম অন্যায়, অনিয়ম, বেনিয়ম যা আছে তাই করেছে। তাহলে 5% দেবেটা কী করে? এবং এই সংখ্যাটা 94 জনের, ওই যে প্রথমবার তো 42,000 চলে গেল, 94 জনকে সিবিআই আইডেন্টিফাই করেছে, আর পিটিশনারদের গোয়েন্দা বিভাগ তার আগেই 4 জনকে আইডেন্টিফাই করেছে। সিবিআই থেকে বেশি গতি দ্রুতশীল হচ্ছে আমাদের পিটিশনাররা, কারণ এই যে মামলা যদি হাইকোর্টে না হতো তাহলে এই রহস্যগুলো কোনো দিন বেরোতো না। আজকে 5% মামলা না হলে এই এস বাসুরায় কোম্পানি মুখোশ খুলতো না, এতগুলো গারদে ঢুকতো না, এবং এই দিনের পর দিন এই যে ওএমআর শিট স্ক্যান করে এই সমস্ত এই সন্তোষিত মামলা নাহলে হতো না। তো পিটিশনাররা কোথাও গিয়ে এই মামলাগুলো করে পশ্চিমবঙ্গের দুর্নীতিটাকে সমূলে উৎখাত করার চেষ্টা করছে। আর কিছুজন আছে প্যানেল প্রকাশ আটকানোর জন্য সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট গিয়ে পয়সা খরচ করে প্যানেলটাকে আটকে দিচ্ছে, যা প্যানেল প্রকাশ হবে না, এই দুর্নীতিগুলো ধরা পড়তে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ নাকি দেখা একদম দারুণভাবে বিকশিত হবে এদের জন্য। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই মামলাটি আগামী 9 এপ্রিল কিন্তু উঠতে চলেছে মহামান্য হাইকোর্টে, তো আপনারা নজর রাখুন হাইকোর্টে। আর চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।